বন্দে পুরুষোত্তমম। বিজ্ঞান একটা কথা আছে, তাকে পরীক্ষা করতে যেও না। আমরা যে হরিনাম কীর্তন করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তার আগে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পঞ্চতত্ত্ব, এরপরে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর, এই যে শ্রী অদ্বৈতের কথা বললাম, এই শ্রী অদ্বৈতের বংশধর ছিলেন সতীশচন্দ্র গোস্বামী। এই শ্রী অদ্বৈতের বংশধর ছিলেন সতীশচন্দ্র গোস্বামী। সেই সতীশচন্দ্র গোস্বামী তিনি তার অনেক শিষ্য ছিল, কয়েক শত কয়েক হাজার শিষ্য ছিল। তিনি মনে মনে একটা সংকল্প করেছিলেন যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তিনি সাধন ভজন করে তার জীবনটাকে সার্থক করবেন। তাকে অনেক বলার পরেও যখন তার পরিবারের মা বাবারা তাকে বিয়েতে রাজি করাতে পারছিলেন না, তখন তিনি যখন একদিন যজমান বাড়িতে ঘুরতে গেলেন, সেখান থেকে ফিরে এসে দেখলেন তার বাড়িতে অনেক সাজগোজ। তখন তিনি জিজ্ঞাসা করলেন, বাড়িতে কি হবে, এত বাড়িকে এত সাজানো গোছানো কেন হয়েছে, কি ব্যাপার? বলে, তোমার জন্য পাত্রী ঠিক করা হয়েছে। তাকে না জানিয়ে তার জন্য তার বিবাহ ঠিক করা হয়েছে। তখন তার মনটা খুব বিষণ্ণ হয়ে গেল, ভারাক্রান্ত হয়ে গেল, কারণ তার একটা সংকল্প ছিল মনে মনে তিনি সংসার বন্ধনে আবদ্ধ হবেন না, বিয়ে শাদী করবেন না। আর তাকে না জানিয়ে যখন তার জন্য পাত্রী ঠিক করা হলো, তার মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেল। এই ভারাক্রান্ত মন নিয়ে, মনের দুঃখ নিয়ে যখন তিনি রাত্রে ঘুমালেন, তিনি একটা স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নের মধ্যে একটা বালক তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ভোগ্য বস্তু সম্মুখে রাখিয়া ত্যাগের নামই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। একটা বালক সেই সতীশ গোসাইকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ভোগ্য বস্তু সম্মুখে রাখিয়া ত্যাগের নামই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। তার ঘুম ভেঙে গেল। তিনি ভাবলেন, এই যে স্বপ্নে দেখা বালকটা তো আমার খুব পরিচিত মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছে না এটাকে। তার ঘুম ভেঙে গেল। যাই হোক, যথারীতি তার বিয়ে সুসম্পন্ন হলো। একদিন তিনি কি করলেন, সিদ্ধান্ত নিলেন যে তিনি তীর্থে যাবেন। তিনি মানে কে, সতীশ গোসাই তীর্থে যাবেন। তিনি তার ব্যাগ লাগেজ নিয়ে যখন লঞ্চ ঘাটে গেলেন, বাজিতপুর লঞ্চ ঘাট থেকে উঠতে হয়। যখন লঞ্চ ঘাটে গেলেন, দেখলেন লঞ্চ ছাড়তে আরো ঘন্টা 2 ঘন্টা দেরি হবে। তিনি ভাবলেন যে ঘন্টা 2 ঘন্টাকে আমি লঞ্চ ঘাটে বসে থাকবো। কাছে ছিল তার শিষ্যের বাড়ি, সতীশ গোসাইয়ের শিষ্যের বাড়ি, পুলিন ঘোষের বাড়ি। তিনি কি করলেন, ঠিক আছে, আমি ঘন্টা 2 ঘন্টা আমার শিষ্যের বাড়িতে গিয়ে বিশ্রাম করবো, 2 ঘন্টা পরে লঞ্চ ছাড়বে। যখন পুলিন ঘোষের বাড়ি, তার শিষ্যের বাড়িতে গেলেন, দেখলেন দেওয়ালের মধ্যে একটা লেখা টাঙানো। সেখানে লেখা রয়েছে, ভোগ্য বস্তু সম্মুখে রাখিয়া ত্যাগের নামই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। তিনি অবাক হয়ে গেলেন, আমি এই কথাটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম, এই লেখাটার কথাটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম। একটা বালক আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমাকে বলছে, ভোগ্য বস্তু সম্মুখে রাখিয়া ত্যাগের নামই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। এই কথাটা এখানে কে দেওয়া আসো, হুবহু কথাটা। তখন তিনি তার শিষ্যকে ডাকলেন যে, পুলিন, তুমি এই লেখাটা, এই কথাটা কোথায় পেলে? তাকে জিজ্ঞাসা করছেন। সেই মুহূর্তে তাকে সতীশ গোসাইকে পিছন থেকে কে যেন জড়িয়ে ধরেছে। তিনি তার শিষ্যকে এই কথাটা জিজ্ঞাসা করছেন, আর সেই মুহূর্তে একটা কে যেন পিছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। আর সতীশ গোসাই পিছন ফিরে দেখছে, অবাক হয়ে গেলেন, এই তো সেই বালক যাকে আমি স্বপ্নে দেখেছি, এবং এই বালকও তো আমাকে এই কথাটা বলেছিল, এই তো সেই বালক।
অনুকূল চন্দ্র সতীশ গোসাই থেকে বয়স অনেক ছোট ছিলেন। এই তো সেই বালক যে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, স্বপ্নে দেখেছিলাম আর আমাকে এই কথাটা বলেছিল। আর সেই বালক সতীশ গোসাইকে জড়িয়ে ধরে বলছে, দাদা আমি কথাটা কি ভুল বলেছি? দেখুন, তাহলে প্রমাণ হয়ে গেল আমি তোমাকে স্বপ্নে দেখা দিয়েছিলাম, তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম, তোমাকে আমি এই কথাটা বলেছিলাম। বলছেন, দাদা আমি কথাটা কি ভুল বললাম? যাই হোক, উভয়ের মধ্যে অনেক কথাবার্তা হলো। এদিকে লঞ্চ ছাড়ার সময় হয়ে গেল। তিনি লঞ্চ ঘাটে গেলেন। যাওয়ার আগে সেই বালক অনুকূল সতীশ গোসাইকে বললেন, দাদা চলেন, আজকে কিশোরী মোহনের বাড়িতে কীর্তন হবে। তখন সতীশ গোসাই বললেন, আমি তো তীর্থে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম, তীর্থ সেরে যখন আসব তখন না হয় আমি একদিন কীর্তনে যোগ দেব। ঠিক আছে বলে দুজন দুদিকে চলে গেলেন। অনুকূল চন্দ্র গেলেন কিশোরী মোহনের বাড়ির দিকে, সতীশ গোসাই চলে গেলেন লঞ্চ ঘাটে, তীর্থের উদ্দেশ্যে যাত্রা করলেন। তীর্থ করতেছেন বিভিন্ন বিগ্রহ বাড়িতে। যে বিগ্রহ বাড়িতে গিয়েই তিনি প্রণাম নিবেদন করছেন, আর তার চোখের সামনে ভেসে উঠছে ওই বালকটা। এক বিগ্রহ বাড়ি থেকে আগের বিগ্রহ বাড়িতে যাচ্ছেন, প্রণাম নিবেদন করছেন, কিন্তু ওই বালকের চেহারাটা তিনি কোনো ক্রমেই বলতে পারছেন না। তিনি তীর্থ পরিক্রমা সংক্ষিপ্ত করে তিনি ব্যাক করলেন। তিনি যেখানে সিদ্ধান্ত নিয়েছেন 2 মাস থাকবেন, তীর্থে ঘুরবেন, সেখানে তিনি 1 মাস পর কি করলেন, তিনি ফিরলেন। আবার ফিরেই সেই লঞ্চ ঘাটে, বাজিতপুর লঞ্চ ঘাটে যখন 1 মাস পরে নামলেন, একটা লোক এসে সতীশ গোসাইকে বলছেন, দাদা আমি আপনাকে নিতে এসেছি। অর্থাৎ তার ব্যাগ লাগেজ যেগুলো ছিল সেগুলা, উনি তো একজন গুরু, তো তাকে সহযোগিতা করে ব্যাগ লাগেজ গুলো নিয়ে যাবেন কিশোরী মোহনের বাড়িতে। বলছেন, দাদা আমি আপনাকে নিতে এসেছি। কোথায় নিতে এসেছ? আমাকে পাঠিয়েছে অনুকূল চন্দ্র আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সতীশ গোসাই স্তব্ধ হয়ে গেলেন। আমি তো তীর্থ পরিক্রমায় বেরিয়েছিলাম, আমি 2 মাস থাকার কথা, আমি হঠাৎ করে আমার তীর্থ পরিক্রমাকে সংক্ষেপ করে আমি আজকে ফিরে আসলাম। আর এই কথা অনুকূল চন্দ্র তো জানার কথা নয়। আমি তো কাউকে বলি না, এটা তো আমার মনের কথা। আমি তো কাউকে বলি নাই যে আজকে আমি তীর্থ পরিক্রমাকে শেষ করে আমি আজকে এই লঞ্চ ঘাটে নামবো। আমি তো কাউকে বলি নাই। আর তোমাকে কেন পাঠানো? তোমার মনে হয় ভুল হচ্ছে, অন্য কাউকে নিতে পাঠিয়েছি। তখন সেই লোক বলল, আপনি তো সতীশ গোসাই, আপনাকে চিনেন এমন কেউ আছে এখানে? আপনার হাজার হাজার শিষ্য, আপনাকে আমি চিনছি না? আপনাকে নিতে পাঠিয়েছে অনুকূল চন্দ্র। সতীশ গোসাই অবাক হয়ে গেল। যাই হোক, তারা উভয়েই গেলেন কিশোরী মোহনের বাড়িতে। তুমুল কীর্তন চলছে সেখানে। কীর্তন করতে করতে অনুকূল চন্দ্রের আবার ভাব সমাধি হল। সেদিন সে অনুকূল চন্দ্র অদ্বৈত বংশধর সতীশ গোসাইয়ের হাতে পানি খেতে চাইলেন। সে অদ্বৈত বংশধর সতীশ গোসাই পদ্মায় ডুব দিয়ে মাথায় করে জল এনে ঠাকুর অনুকূল চন্দ্রকে জল পান করালেন। ক্রমে অনুকূল চন্দ্রের বাহ্যজ্ঞান ফিরে আসলো। সতীশ গোসাই গেলেন অনুকূল চন্দ্রের বাড়িতে। উভয়ের মধ্যে আধ্যাত্মিক জগতের অনেক আলাপ আলোচনা হলো। একদিন বের হলেন, পদ্মার তীরে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা গড়িয়ে এলো। কথা হচ্ছে বইয়ের মধ্যে। অনুকূল চন্দ্র জিজ্ঞাসা করছেন, সতীশ দা আপনি তো কালী পূজায়ও সিদ্ধ, তাই না? তখন সতীশ গোসাই বলছে, হ্যাঁ একাত্র করি আর কি। আর কতদূর হাঁটতে হাঁটতে যেতে লাগলেন। সতীশ দা আপনি এই বীজ মন্ত্র জপ করেন, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসুন, এই গাছপালাটাই বসুন, আপনার ইষ্ট নাম জপ করতে থাকুন। এই গাছতলায় বসে আপনি আপনার ইষ্ট নাম জপ করতে থাকুন। তখন সতীশ গোসাই বসে ধ্যানে বসলেন, তার ইষ্ট নাম জপ করতে লাগলেন।
জপ করতে করতে রাত গভীর হলো, রাত ভোর হতে অল্প কিছু বাকি রইল। অনুকূল চন্দ্র তার পিঠের মধ্যে হাত দিয়ে, উঠুন দাদা, অনেক হয়েছে, এবার উঠুন। সতীশ গোসাইয়ের ধ্যান ভেঙে গেল। আর সতীশ গোসাইয়ের ধ্যান ভাঙার পরে সতীশ গোসাই লক্ষ্য করলেন যে আমি এই কোন নাম জপ করছি, আমি এই কোন নাম জপ করছি। আমি তো আমার জপ ধ্যান শুরু করেছিলাম আমার গুরুর মন্ত্র দিয়ে, আমার ইষ্ট মন্ত্র জপ শুরু দিয়ে, কিন্তু আমি এই কোন নাম জপ করছি, আমি তো কোনোদিন এই নাম শুনি নাই। তখন সতীশ গোসাই বুঝতে পারলেন। দুজনে ঘরে ফিরে গেলেন, অনুকূল চন্দ্রকে জড়িয়ে ধরলেন, তুমি আমাকে স্থান দাও। সেই গুরু অদ্বৈত বংশধর সতীশচন্দ্র গোস্বামী, অনেক শিষ্যের গুরু তিনি অনুকূল চন্দ্রকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে স্থান দাও। আর অনুকূল চন্দ্র উত্তরে বললেন, না দিলে পেলি কোত্থেকে, না দিলে পেলি কোত্থেকে। সেই অনেক ঘটনা, এগুলা বলে শেষ করা যাবে না। আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখি একজন সাধারণ মানুষের মতো।